আচ্ছা, আমাদের আজকে পাঠ হচ্ছে মেইনলি যে আরসিসি। হোয়াট ইজ আরসিসি সেটা আমরা শিখবো। যে ধরো সিসি, সিমেন্ট কংক্রিট, আর আরসিসি তোমার হচ্ছে কি এই এক্সট্রা যে আর সেটা তোমার হচ্ছে রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট। ঠিক আছে? তো কথা হচ্ছে তোমরা ধরো এসএম ল্যাবে শিখে আসছিলা যে তোমার রডের জন্য তোমার যে টেনশন টেস্ট, তারপর তোমার কংক্রিট ল্যাবে শিখে আসছো যে সিলিন্ডারের জন্য এবং তোমার হচ্ছে কিউবের জন্য তোমার হচ্ছে কি যে তোমার হচ্ছে স্ট্রেংথ যে টেস্ট করে আসছো, কম্প্রেশনের জন্য কতটুকু কম্প্রেসিভ স্ট্রেংথ নিতে পারে সেটা টেস্ট করে আসছো, তাই না? তো ধরো কংক্রিট যেটা, ধরো একটা কংক্রিটের আমরা বিম চিন্তা করি। এই যে কংক্রিট, ধরো আমি একদম সিমেন্ট কংক্রিট ইউজ করলাম, এই পুরো বিমটা সিমেন্ট কংক্রিট ইউজ করলাম। এখন ধরো আমি উপরে ধরো আমি লোড চাপা দিচ্ছি, পয়েন্ট লোড একটা চাপাই দিলাম, ধরো এটা নিউট্রাল এক্সিস। তাহলে কি হবে? এটার মধ্যে ডিফর্ম হবে, তাই না? এটা ডিফর্ম হয়ে যাবে, এরকম টাইপের ডিফর্ম হয়ে যাবে। তো এখন আমাকে বলো যে এই নিউট্রাল এক্সিস এর উপরে কি কাজ করে আর নিউট্রাল এক্সিস এর নিচে কি কাজ করে? স্যার উপরে কম্প্রেশন আর নিচে টেনশন। গুড, ভেরি গুড। তো যেটা হচ্ছে এই যে সিমেন্ট কংক্রিট যেটা বললাম, তার আগে বলো যে কংক্রিট যে বলতেছি, কংক্রিট, কংক্রিট আর মর্টার পার্থক্য কি? স্যার কংক্রিট হচ্ছে গিয়ে সিমেন্ট স্যার কোর্স ফাইন এগ্রিগেট। অ্যাগ্রিগেট আর ফাইন অ্যাগ্রিগেটের মিক্সচার, আর হুম হুম, মর্টার হচ্ছে গিয়ে শুধু সিমেন্ট আর ফাইন অ্যাগ্রিগেটের, কোনো কোর্স অ্যাগ্রিগেট থাকবে না। ভেরি গুড। যেটা হচ্ছে যে মর্টারের মধ্যে তোমার হচ্ছে কোন প্রকারের কোর্স এগ্রিগেট নাই, যেটা অ্যাকচুয়ালি প্লাস্টারিং কাজে ইউজ করা হয়। আর কংক্রিটের মধ্যে তোমার হচ্ছে গিয়ে কোর্স এগ্রিগেট থাকবে, তার মানে ওই যে ব্রিক চিপস বা স্টোন চিপস থাকবে। ঠিক আছে? তো যেটা হচ্ছে যে কংক্রিট, যে সিমেন্ট কংক্রিটের ধরো বিম আছে। এখন যেটা বললাম যে আমার ধরো আমি একটা বিমের মধ্যে উপর দিয়ে ধরো ধরো একটা পয়েন্ট চাপা দিচ্ছি, তাহলে কি হচ্ছে তোমার কি হবে যে এই বিমটা ডিফর্ম করবে, এরকম টাইপের ডিফর্ম শেপ আসবে। তো দেখা যাচ্ছে তোমার নিউট্রাল উপরে কি হবে, কম্প্রেশন কাজ করবে আর নিচে কাজ করবে টেনশন। তো এই যে কংক্রিট, কংক্রিট কিসের জন্য মানে কি বেশি রেজিস্ট করতে পারে, কম্প্রেশন নাকি টেনশন? স্যার এটা জানো? কম্প্রেশন। কম্প্রেশন। আচ্ছা, তো কংক্রিট হচ্ছে তোমার কম্প্রেশন নেওয়ার জন্য বেস্ট। ঠিক আছে? কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ অনেক হাই, কিন্তু কংক্রিটের জন্য এই টেনজাইল স্ট্রেংথ কিন্তু অনেক কম। এই কম্প্রেশন নেওয়ার ক্যাপাসিটি যত, টেনশন নেওয়ার ক্যাপাসিটি এর 10 ভাগের 1 ভাগ। যদি বলি যে সাপোজ যে কংক্রিটের কম্প্রেশন নেওয়ার ক্যাপাসিটি 24 মেগা প্যাসকেল বললাম, প্যাসকেল আকারে বললাম, দ্যাট মিনস নিউটন পার মিলিমিটার স্কোয়ার। যদি বলি যে কম্পিউটার কম্প্রেশন নেওয়ার ক্যাপাসিটি তোমার বললাম যে 24 মেগা প্যাসকেল, তাহলে তোমার টেনশন নেওয়ার ক্যাপাসিটি কত হবে? এর 10 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস তোমার 2.4 মেগা প্যাসকেল। ঠিক আছে? বা আমি যদি অন্য ইউনিটে বলি যে সাপোজ বললাম এটা তোমার হচ্ছে গিয়ে 4 KSI যদি হয়ে থাকে, যে কম্প্রেশন নেওয়ার ক্ষমতা বা কম্প্রেশন ক্যাপাসিটি, তাহলে এটা কত হবে? এটা তোমার হবে 0.4 ASI টেনশনের ক্যাপাসিটি। তার মানে কংক্রিট মেইনলি কি কম্প্রেশনটা ভালো রেজিস্ট করতে পারবে, কিন্তু সে কিন্তু টেনশন নিতে পারবে না। এখন দেখা যাচ্ছে যে তোমার যদি এমন হয় যে কংক্রিটের মধ্যে ধরো আমি উপর দিয়ে লোড চাপা দিচ্ছি, তাই না? তাহলে কি হচ্ছে, তোমার কম্প্রেশন ক্যাপাসিটি তো অনেক হাই, সে কম্প্রেশন নিতে পারবে, কিন্তু এই যে টেনশনটা সেটা টেনশন নিতে পারতেছে না। একটা সার্টেন পোর্শন নিতে পারে, খুবই কম নিতে পারে, এরপরে দেখা যাবে সে টেনশনে ফেল করে যাবে। তো যখন ধরো আমি লোড চাপাচ্ছি, ধরো আমি সাপোজ 10, তারপরে 20, 30 কিপ করে একটা লোড আস্তে আস্তে বাড়াচ্ছি আমি। ঠিক আছে? তো দেখা গেল এমন করতে করতে আমার 30 যখন হয়ে গেছে, তখন তোমার কি হয়ে গেছে যে কংক্রিটটা, এই যে তোমার সিমেন্ট কংক্রিটটা, এই কংক্রিটের বিমটা টেনশন নেওয়ার যে ক্যাপাসিটি সেটা অলরেডি ক্রস করে গেছে। তাহলে কি হবে? এখানে টেনজাইল ক্র্যাক সৃষ্টি হবে। তো এই যে ক্র্যাক গুলা সেটা তোমার কেমন হচ্ছে, এই ক্র্যাক গুলো তোমার হচ্ছে কি হেয়ার লাইন ক্র্যাক, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম তোমার হচ্ছে কি হেয়ার লাইন ক্র্যাক, চুলের মতো সূক্ষ্ম হেয়ার লাইন ক্র্যাক সৃষ্টি হবে। এখন দেখা যাচ্ছে যে ধরো আমি সাপোজ এভাবে চিন্তা করি যে এই কংক্রিটের মধ্যে ধরো আমি অনেকগুলো লেয়ার চিন্তা করি। ঠিক আছে? অনেকগুলো এখন হয়তো আমি লেয়ার চিন্তা করতেছি। তো একদম যে বটম লেয়ারটা, সেটা কি হচ্ছে, সেটা তোমার হচ্ছে কি যেহেতু তোমার 30 কি পর্যন্ত লোড দিয়ে দিছি, আরো বাড়াচ্ছি আমি ধীরে ধীরে, তো অলরেডি সে কিন্তু টেনশন নেওয়ার যে ক্যাপাসিটি ছিল, যা ছিল না কেন সেটা কিন্তু অলরেডি ক্রস করে গেছে, সেটা অলরেডি মানে এটা বেশি হয়ে গেছে, তাই না? তার মানে টেনশনে ফেল করে যাচ্ছে। তার মানে কি হবে, তোমার একদম যে বটম লেয়ারে যেখানে তোমার টেনশনটা ম্যাক্সিমাম কাজ করবে, সেই জায়গাটা ফেল করবে। তার মানে কি এখানে তোমার ক্র্যাক সৃষ্টি হবে, এরকম ধরো হেয়ারলাইন ক্র্যাক সৃষ্টি হবে একদম ধরো এরকম বটম মোস্ট ফাইবারে। তারপর কি হবে, এই ক্র্যাকটা ধীরে ধীরে প্রপাগেট করবে, কারণ এখনো পর্যন্ত কিন্তু টেনশন নেওয়ার মতো কেউ নাই। তো কি হবে, এই ক্র্যাকটা তার নিচের একদম এক্সটেন্ডেড ফাইবার থেকে কি হবে, আস্তে আস্তে উপরে উঠতেছে, তারপরে সে ফাইবারে যাবে। কি হচ্ছে, দেখা যাচ্ছে এই লাইনে আসলো, এই তোমার এই ধরো আমি এই লেয়ারে আসলাম, এই লেয়ারও কি হচ্ছে, এই লেয়ারও তো তোমার কংক্রিট টেনশন দিতে পারতেছে না, তাই না? কংক্রিট তো আছে। তার মানে কি হবে, এটাও ফেল করে যাবে। তারপর ধীরে ধীরে এটা কি হবে, তার উপর লেয়ারে যাবে। এভাবে করে কি হচ্ছে, আস্তে আস্তে তোমার ক্র্যাকটা প্রপাগেট করতেছে, তাই না? ক্র্যাকটা কিন্তু আস্তে আস্তে প্রপাগেট করতেছে, তার মানে ক্র্যাকটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো এরকম বেড়ে যেতে যেতে কি হবে, একসময়
দেখা যাবে যে কোনো লেয়ার কিন্তু পাচ্ছে না যে টেনশন নিতে পারে। তো আস্তে আস্তে কি হবে, ক্র্যাকটা প্রোপাগেট করতে করতে একসময় পুরোটা কি হয়ে যাবে, ব্রিটেল ফেলিয়ার হয়ে যাবে। তো তার মানে কি হচ্ছে, তোমার যে কংক্রিটটা আসলে টেনশন নিতে পারতেছে না, তো একদম স্টার্টিং লেভেলে কি হবে, এরকম হেয়ার লাইন ক্র্যাক সৃষ্টি হবে। এবং কি হবে, এই যে ক্র্যাকটা তার একদম বটম মোস্ট লেয়ার থেকে কি হবে, আস্তে আস্তে উপরে থাকবে যে এই ক্র্যাকটা, কেননা তোমার ও খুঁজবে, ক্র্যাকটা খুঁজবে যে কোন জায়গায় সে টেনশন পাচ্ছে, কিন্তু টেনশন নেওয়ার মনে কেউ তো আসলে নাই, কারণ এখানে পুরোটাই কংক্রিট, পুরোটাই তো সিমেন্ট কংক্রিট। তার মানে সে আসলে কি হবে, ক্র্যাকটা প্রোপাগেট করতে করতে আস্তে আস্তে পুরোটাই এরকম 50% বেশি হয়ে গেলে পুরোটাই কংক্রিট হয়ে যাবে, ক্রাশ করে ফেল করে যাবে, একদম ব্রিটেল ফেলিয়ার হয়ে যাবে। তো তার মানে আমার শুধুমাত্র সিসি দিয়ে এটা কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না, কারণ যেহেতু তোমার টেনশনে অনেক উইক এবং টেনশন যেহেতু জেনারেট করতেইছে, তাই না? তার মানে টেনশন নেওয়া মতো কিছু না কিছু তো আমার ইন্ট্রোডিউস করতেই হবে। আমি কি করলাম, আমি এখানে রেইনফোর্সমেন্ট ইন্ট্রোডিউস করলাম, যেটাকে বলা হচ্ছে তোমার আরসিসি। তার মানে সিমেন্ট কংক্রিটের সঙ্গে যদি আমি এই রেইনফোর্সমেন্টটা ইন্ট্রোডিউস করি, সেটাকে বলা হয় আরসিসি, দ্যাট মিনস রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট। অনলি সিমেন্ট কংক্রিট ইজ নট এ গুড সলিউশন, দ্যাটস ওয়াই উই ইন্ট্রোডিউস আরসিসি, রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট। তাহলে এখন মেকানিজমটা কি হচ্ছে, যে আমি কি করলাম, আমার বিম ছিল, এই বিমের মধ্যে আমি কি করলাম, এখন আমি এই জায়গার মধ্যে রড ইনসার্ট করে দিলাম। রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল যেটা যা যা থাকে না কেন, ধরো যেই ম্যাটেরিয়াল তোমার টেনশন নিতে পারবে সেটাকে আমরা রেইনফোর্সমেন্ট বলতেছি। তার আমরা কি করলাম, যেটা এমন কোন ম্যাটেরিয়াল চুজ করবো যেটা তোমার টেনশন টেনসাইল স্ট্রেন্থ অনেক হাই হবে, ঠিক আছে? তো ধরো আমরা যে কোনো একটা ম্যাটেরিয়াল চুজ করলাম, যে ধরো আমরা স্টিল, রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে আমরা হয়তো আমরা স্টিলের রড ইউজ করলাম, সেইটা এখানে আমরা ইনসার্ট করে দিলাম। তো এখন আবার সেম জিনিস আমরা উপর থেকে আবারও লোড চাপা দিচ্ছি, ধরো আবারও আমরা সেম জিনিস 10, তারপরে 20, তারপরে 30, এভাবে করে আমরা ধীরে ধীরে লোডটা কি করতেছি, আমরা লোডটা বাড়াচ্ছি, ঠিক আছে? এখন আমাকে বলো, এই যে তোমার যখন তোমার 30 হয়ে গেল, আবার আবার সেম জিনিসটা তোমার 30 হয়ে যাচ্ছে, তার মানে কি কংক্রিটের টেনজাইল ক্যাপাসিটি অলরেডি ক্রস করে গেছে। এখন আমাকে বলো যে এই জায়গায় ক্র্যাক সৃষ্টি করবে কি করবে না, বলো, করবে না স্যার। চিন্তা স্যার করে বলো। কংক্রিটে করবে স্যার, কংক্রিটে করবে, হেয়ার লাইন ক্র্যাক করবে স্যার। কোন জায়গায় বলো, এখন তো আমি রেনফোর্সমেন্ট দিয়ে দিলাম, তাহলে কি ক্র্যাক করবে? স্যার হেয়ার লাইন ক্র্যাক করবে, বাট স্যার ফেল করবে না। হ্যাঁ, ক্র্যাকটা কোথায় হবে, কত পর্যন্ত হবে? স্যার ওই যে বটম, মানে বটম পর্যন্তই থাকবে, মানে স্যার 50% পর্যন্ত আগাবেন না। আচ্ছা, 50% আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? স্যার এটা আপ কোনো- তো হচ্ছে রেইনফোর্সমেন্ট পর্যন্ত। হ্যাঁ, তোমার যেটা হচ্ছে আপ টু রেনফোর্সমেন্ট, যেটা হচ্ছে যে অনেকে মনে করে যে রেনফোর্সমেন্ট দিয়ে দিছি ক্র্যাক করবে না, তা কিন্তু না, ক্র্যাক কিন্তু ঠিকই করতেছে। কোন জায়গায়, এই যে একটু জায়গাটা, যে জায়গায় কিন্তু অলরেডি কংক্রিট রয়ে গেছে, এটা কিন্তু তোমার বলা হয় কভার ডিস্টেন্স, ঠিক আছে? এটাকে বলা হয় কভার ডিস্টেন্স। এটা তোমার ধরো যত ম্যাথ করবো আমরা, তত তোমরা ধরো এটা আস্তে আস্তে বুঝতে পারবা যে কভারটা আসলে কি, কিছুই না। রেইনফোর্সমেন্টটাকে একটা সার্টেন ডিস্টেন্সের ভিতরে রাখা হয়। তোমার এটাকে, এই রেইনফোর্সমেন্টকে তোমার মানে বলতে গেলে যে ওয়াটার প্রুফ করার জন্য বা ফায়ার প্রুফ করার জন্য কংক্রিটে একটা ডিস্টেন্স দেওয়া হয়, ঠিক আছে? তো এটাকে বলা হয় আসলে কভার ডিস্টেন্স, ঠিক আছে? তো ক্লিয়ার কভার, কভার এগুলো তোমরা ওই যখন ম্যাথ করানো হবে তখন আরো ভালো বুঝতে পারবা। তো যাই হোক, সোজা কথা যে আমার এখানে তোমার যেটা হচ্ছে যে আবারও সেম জিনিস, আমি 30 50 যখন লোড দিচ্ছি, তখন কিন্তু কি হচ্ছে, যে কংক্রিটের একদম বটম মোস্ট যে ফাইবারটা বা বটম মোস্ট যে লেয়ার, এখানে তো কি আছে, এখানে তো সিমেন্ট কংক্রিট আছে। তাহলে কি হবে, এখানে আবারও সেম জিনিস, এখানে ক্র্যাক সৃষ্টি হবে। ফার্স্টে তোমার হচ্ছে হেয়ারলাইন ক্র্যাক সৃষ্টি হচ্ছে, তারপর কি হচ্ছে, এটার উপরে লেয়ারে যাচ্ছে, সেখানেও সেম জিনিস কংক্রিট আছে, তার মানে ক্র্যাকটা আস্তে আস্তে কি হচ্ছে, প্রোপাগেট করতেছে, ক্র্যাকটা আস্তে বাড়তে 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 রেইনফোর্সমেন্ট পর্যন্ত আসলো। তার মানে আপ টু রেইনফোর্সমেন্ট, তার মানে যে কভার ডিস্টেন্স ছিল সেই পর্যন্ত আমার কি হয়ে গেল, এই হেয়ারলাইন ক্র্যাক গুলো আসলো। এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, ক্র্যাকটা এসে কি পেয়ে গেছে, স্টিল পেয়ে গেছে। তার মানে যে জায়গাটার মধ্যে আসলে টেনশন নেওয়ার কেউ ছিল না, সেই পর্যন্ত ক্র্যাক হয়ে গেল। এখন টেনশন নেওয়ার মতো কি আছে, রেইনফোর্সমেন্ট আছে। তার মানে কি হবে, এখন তুমি লোড 30 কেন, তুমি 40 50 যত ইচ্ছা বাড়াতে থাকো, এখন কিন্তু টেনশন নেওয়ার মতো তোমার হচ্ছে এখানে স্টিল আছে। দ্যাটস ওয়াই এখানে আর কি হবে না, ক্র্যাকটা প্রোপাগেট করবে না, ক্র্যাকটা কিন্তু আর বাড়বে না। তো যেহেতু বাড়তেছে না, তার মানে কি, এখন জিনিসটা কিন্তু সেফ আছে। তো কি হচ্ছে, যে আমার নিউট্রাল উপরে কি আছে, কম্প্রেশন নেওয়ার জন্য কংক্রিট আছে, এবং নিচে আমার কি আছে, টেনশন নেওয়ার জন্য স্টিল আছে। তার মানে দ্যাটস এ গুড সলিউশন, যে আমরা যতই লোড এরপরে বাড়ে না কেন, আমার দেখা যাচ্ছে যে এই কম্বিনেশন আকারে, এই যে তোমার সিমেন্ট কংক্রিট উপরের জন্য আর তোমার রেইনফোর্সমেন্ট নিচের জন্য এজ এ কম্বিনেশন আরসিসি, এটা তোমার হচ্ছে গুড সলিউশন হায়ার লোড ক্যারি করার জন্য। তো এই জন্য আমার যেটা হচ্ছে সিমেন্ট কংক্রিটের থেকে আমরা কি করলাম, আমরা রেইনফোর্সমেন্টে শিফট করলাম, ঠিক আছে? তাহলে এখন যদি কোয়েশ্চেন আসে যে হোয়াই রেইনফোর্সমেন্ট ইজ ইন্ট্রোডিউসড ইন সিমেন্ট কংক্রিট, পরীক্ষা পারা যাবে, এভাবে জি এক্সপ্লেইন স্যার। করে পারা যাবে না?
ধরো তোমাদের জিনিসটা বুঝালাম, তোমরা নিজের মতো করে সুন্দর করে গুছা লেখো আর কি। যে তোমার সোজা কথা, সিম্পল জিনিস, এক কথা যদি বলতে চাও যে কংক্রিট টেনশন নিতে পারে না, এই কংক্রিটের টেনশনাল ক্যাপাসিটি, এই কম্প্রেশনাল ক্যাপাসিটি 10 বার এক ভাগ। দ্যাটস ওয়াই কংক্রিটের টেনশনাল ক্যাপাসিটি অনেক কম বলে যদি তোমার টেনজাইলে ফেল করে যায়, এখানে হেয়ারলাইন ক্র্যাক সৃষ্টি হবে, এবং হেয়ারলাইন ক্র্যাক আস্তে আস্তে যদি প্রপার করতে থাকে তাহলে তোমার হচ্ছে কংক্রিটটা ব্রিটল ফেলিওর হয়ে যাবে। দ্যাটস ওয়াই কি করা হচ্ছে, আমার রেইনফোর্সমেন্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে এই টেনশনটা নেওয়ার জন্য, যেন এটা ফেল না করে। বুঝা গেল সবার? জি স্যার। ওকে, তাহলে আমাদের প্রথম থিওরি টপিক শেষ, যে হোয়াই রেইনফোর্সমেন্ট ইজ ইন্ট্রোডিউসড ইন সিমেন্ট কংক্রিট। সেকেন্ড টপিক হচ্ছে রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে, রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল। ধরো আমি যেটা বলতে যাচ্ছি যে এই যে বললাম রেইনফোর্সমেন্ট হিসাবে আমি ধরো যেই ম্যাটেরিয়ালটা ইউজ করব, তো রেইনফোর্সমেন্ট হিসাবে কি হতে হবে, আমার এমন ম্যাটেরিয়াল চুজ করতে হবে যেটা কিনা তোমার হচ্ছে গিয়ে টেনশন নিতে পারে, তাই না? টেনশন নিতে পারবে, আমি এমন টেনসাইল স্ট্রেংথ হাই হবে এমনই ম্যাটেরিয়াল চুজ করব। তো এরকম তো অনেক ম্যাটেরিয়াল হতে পারে, স্টিল হতে পারে, তারপর তোমার ব্যাম্বো হতে পারে, তারপর তোমার অ্যালুমিনিয়াম হতে পারে, অনেক ম্যাটেরিয়াল হতে পারে। তো আসলে আমার ক্রাইটেরিয়া গুলো কি হওয়া উচিত, তাই না? প্রপার্টি গুলো কি হওয়া উচিত রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে? যে ম্যাটেরিয়ালটা আমি চুজ করবো আরসিসির মধ্যে, সেই ম্যাটেরিয়ালের প্রপার্টি গুলো কি কি হওয়া উচিত সেটা আমি একটু বুঝি। তো ধরো বিভিন্ন রকম প্রপার্টি আছে, এই প্রপার্টির মাধ্যমে আমরা ডিসাইড করবো যে আসলে কোনটা বেস্ট। তো ধরো ফার্স্ট যে ক্রাইটেরিয়া, আমি রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে যে ম্যাটেরিয়াল চুজ করবো তার প্রথম যে ক্রাইটেরিয়া যেটা হওয়া উচিত সেটা কি, অবশ্যই সেটার টেনজাইল স্ট্রেংথ হাই হইতে হবে। ঠিক আছে, টেনজাইল স্ট্রেংথটা হাই হইতে হবে, যে আমি এমন ম্যাটেরিয়াল চুজ করব যেটার অবশ্যই টেনজাইল স্ট্রেংথটা হাই হতে হবে, মাস্ট বি। কারণ এটা আমি ইউজই করতেছি, রেইনফোর্সমেন্ট ইউজই করতেছি তোমার টেনশন নেওয়ার জন্য, তাহলে অবশ্যই কি হতে হবে, এটা টেনজাইল স্ট্রেংথটা হাই হতে হবে, তাই না? তারপর তোমার সেকেন্ড পয়েন্ট যেটা বলতে চাচ্ছি, যে বন্ড উইথ কংক্রিট। যে আমি ধরো তোমার হচ্ছে গিয়ে এই রেইনফোর্সমেন্ট হিসেবে যে ম্যাটেরিয়াল চুজ করবো সেটা অবশ্যই যেন কংক্রিটের সঙ্গে পারফেক্টলি বন্ড সৃষ্টি করে। তো এই যে ডিফর্ম বারের নাম শুনছো কখনো, বা ডিফর্ম বার কি জি জিনিস স্যার। চিনো? বলো তো কি জিনিস, যারা হয়তো চিনো তারা বলো। স্যার রডের উপরে যে স্যার মানে সারফেস স্মুথ থাকে না কিছু কাজ করে। হ্যাঁ, রডের উপরে দেখবা এরকম টাইপের কি থাকে, একটা খাঁজ কাটা থাকে বলতে গেলে। এটাতে আসলে বলা হয় কাজ যে কাটা থাকে। এটাকে বলা হয় রিব। ঠিক আছে, এটাকে বলা হয় রিব। তো এটা মেইনলি তোমার হচ্ছে গিয়ে স্টিলে দেওয়া হয়, স্টিলের একটা ইনহেরেন্ট প্রপার্টি। তো যেটা হচ্ছে যে এই ডিফর্ম, আবার তোমার দেখবা যে ইয়েও কিন্তু আছে, স্টিলে কিন্তু আবার স্মুথ বারও আছে। ঠিক আছে, সেটা কিন্তু আবার অন্য পারপাস ইউজ করা হয়। বাট আমি যদি রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে যদি ইউজ করতে চাই, আমি যদি সাপোজ কংক্রিটের মধ্যে ইউজ করতে চাই, তখন দেখা যাবে তোমার যে এই রিপটা কিন্তু থাকাটা জরুরি। কারণ এটা থাকলে কি হচ্ছে, তোমার কংক্রিটের সঙ্গে সেটা পারফেক্টলি একটা বন্ড ক্রিয়েট করবে। তো এই রিপটা নর্মালি তোমার হচ্ছে কি স্টিলের জন্য অ্যাপ্লিকেবল, কারণ স্টিলের মধ্যে এটা স্টিল একটা ইনহেরেন্ট প্রপার্টি, যেটা কিনা অন্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রযোজ্য না। অন্য ম্যাটেরিয়ালের মধ্যে সেটা তোমার থাকবেও না বলতে গেলে, দিলেও। তো যেটা হচ্ছে যে এটা স্টিলের মধ্যে এরকম রিপ দেওয়া হচ্ছে, যেটাকে বলা হয় আসলে রিপ থাকলে সেই স্টিলটাকে বলা হয় তোমার ডিফর্ম বার। ঠিক আছে, তো এই ডিফর্ম বারটা তোমার হচ্ছে কি হয়, কংক্রিটের সঙ্গে পারফেক্টলি বন্ড ক্রিয়েট করতে পারবে। তো আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি এমন ম্যাটেরিয়াল চুজ করব রেইনফোর্সমেন্ট হিসাবে যেটা কিনা অবশ্যই কংক্রিটের সঙ্গে পারফেক্টলি বন্ড ক্রিয়েট করতে পারে। তাহলে আমার দুটো পয়েন্ট গেল। এরপরে ধরো আমরা পরের পয়েন্টে আসি, যে পরের পয়েন্ট হিসেবে আমরা চুজ করতে পারি যে কোনটা আসলে আমাদের ম্যাটেরিয়াল হবে রেইনফোর্সমেন্ট হিসাবে। থার্ড পয়েন্ট বলতে যাচ্ছে তোমার যে থার্মাল এক্সপ্যানশন। যে ধরো আমি যেটা বলতে যাচ্ছি, থার্মাল এক্সপ্যানশন তো বুঝোই, যে তোমার টেম্পারেচার রাইজ করলে কি হবে, ম্যাটেরিয়াল যে একটু একটু হলেও যে বেড়ে যায়, সেটা বলে আমরা করে আসছিলাম রেল লাইনের মাঝখানে কেন তোমার হচ্ছে যে ফাঁকা দেওয়া হয়, বা ইলেকট্রিক ওয়্যার গুলো কেন তোমার ঝুলা দেওয়া হয়, আমরা করে আসছিলাম ছোটবেলা ফিজিক্সে। ওরকম টাইপেরই কথাবার্তা, যে তোমার ধরো তোমার হচ্ছে এখানে তো কংক্রিট আছে, তো কংক্রিটে ধরো থার্মাল এক্সপ্যানশন একটা আছে, যে কংক্রিটের টেম্পারেচার বেড়ে গেলে কতটুকু বাড়বে সেটা একটা থার্মাল এক্সপ্যানশন একটা কোএফিশিয়েন্ট আছে। ঠিক আছে, তো আমি রেইনফোর্সমেন্ট হিসেবে যে ম্যাটেরিয়াল চুজ করব সেই ম্যাটেরিয়ালেরও থার্মাল এক্সপ্যানশন যেন কংক্রিটের কাছাকাছি হয়। সেম হতে পারলে তো ভালো, বাট একদম হুবহু তো সেম হবে না, বিকজ দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়াল। অ্যাটলিস্ট যেন কাছাকাছি হয়, যে আমার টেম্পারেচার বাড়লে কংক্রিট যে পরিমাণ বাড়বে আমার স্টিলও যেন সেই পরিমাণই বাড়ে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তোমার যদি এমনটা না হয়, ধরো আমি সাপোজ চুজ করলাম অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম কি তোমার যেটা তোমার থার্মাল এক্সপ্যানশন অনেক হাই। তো এখন যদি হয় ধরো আমি রেইনফোর্সমেন্ট হিসেবে অ্যালুমিনিয়াম চুজ করলাম, যে তোমার টেম্পারেচার অনেক রাইজ করলো বা কোনো কারণে আগুন লেগে গেল কোথাও, এখন আগুন লাগার কারণে কি হচ্ছে, কংক্রিট যতটুকু বাড়তেছে
ওই মাঝখানের রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়ালটা কি হচ্ছে এর হয়তো দ্বিগুণ হারে বাড়তেছে। এর ফলে কি হবে বলতো, কে বলতে পারবা? স্যার এতে রিইনফোর্সমেন্ট গুলো স্যার বের হয়ে যাবে, এটা বেশি মানুষ আহত হতে পারে। যেটা হচ্ছে যে এই জায়গার মধ্যে রেইনফোর্সমেন্ট কি করবে, কংক্রিটকে চাপ দিবে, তাই না? এ তো বাড়ার চেষ্টা করতেছে, এ তো বেশি, এর তো থার্মাল এক্সপ্যানশন হাই। তার মানে কি হবে, এ কংক্রিট যতটুকু বাড়বে এটা দ্বিগুণ হারে বা তিন গুণ হারে বাড়ার চেষ্টা করবে। তো কি হবে, এই যে এই জায়গাটা মানে ভেঙে এটা তোমার মানে একদম বুলেটের মতো গতিতে বের হয়ে আসবে, ঠিক আছে? কারণ এটার মধ্যে এনার্জি মানে অ্যাবজর্ব হতে 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 একসময় কি হবে, এটা ভেঙে গেলে একদম একদম গুলির মতো বের হয়ে যাবে, তখন দেখা যাবে আরো বড় অ্যাক্সিডেন্ট হবে, তাই না? এবং কংক্রিটটাও দ্রুত মানে পুরোটাই ক্রাশ হয়ে যাবে, কারণ টেনশন নিতে পারতেছে না। তো তার মানে যেটা হচ্ছে যে আমি যে এই ধরনের বিপদ যেন না হয়, এই জন্য কি করা হবে, এই জন্য তোমার থার্মাল এক্সপ্যানশন মানে হিসাবে যেন তোমার কংক্রিটের যে থার্মাল এক্সপ্যানশন, কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন, আমি এই ম্যাটেরিয়ালটা এমন ভাবে চুজ করব যেন সেটা কি হয়, এটার সঙ্গে কাছাকাছি হয়। তো দেখা গেছে তোমার যে যত ম্যাটেরিয়াল আমরা রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে যত ম্যাটেরিয়াল আছে যেটার টেনজাইল স্ট্রেন্থ হাই, এর মধ্যে থেকে তোমার স্টিলেরই থার্মাল এক্সপ্যানশনটা কংক্রিটের খুবই কাছাকাছি বলতে গেলে। দ্যাটস ওয়াই তোমার হচ্ছে গিয়ে অন্য ম্যাটেরিয়াল বাদ দিয়ে স্টিলটাই এখানে প্রেফার করা হয় যে তোমার মানে রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা থার্ড পয়েন্ট পেয়ে গেলাম যে তোমার থার্মাল এক্সপ্যানশন, যেটা কিনা কংক্রিটের সেম হতে হবে। ঠিক আছে, বুঝলাম। এরপর আসি আমরা ফোর্থ পয়েন্ট। ধরো আর কি হতে পারে, ধরো বললাম যে তোমার ফেইলার স্ট্রেইন। ফেইলার স্ট্রেইন যেটা হচ্ছে আমরা যেটা জানি, স্ট্রেইন তো বুঝো যে তোমার হচ্ছে গিয়ে যে কোনো একটা ম্যাটেরিয়ালকে আমি যদি ধরো এক্সটার্নালি লোড দেই, তখন যেটা হবে তোমার এটা তো ডিফর্ম করবে, তাই না? তো ওই ডিফর্মেটেড লেন্থ বাই ইটস অরিজিনাল লেন্থ, এটাকে বলা হয় স্ট্রেইন, যেটা তোমরা শিখে আসছো আগে। তো যেটা হচ্ছে তোমার ধরো আমি যদি বলি যে কংক্রিটের জন্য ধরো স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম, তোমরা অলরেডি এটা এসএম ল্যাব না কংক্রিট ল্যাবে শিখে আসছো যে কংক্রিটে এরকম টাইপের একটা স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম পাওয়া যায়, ঠিক আছে? আবার যদি বলি যে স্টিলের জন্য ধরো স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম যদি বলতে চাই, তোমরা দেখে আসছো জিনিসটা অনেকটা এরকম টাইপের, যে এরকম টাইপের ইল্ড হয়ে এরকম টাইপের স্ট্রেন হার্ডেনিং হয়ে তারপর রাপচার হয়ে যায়, এরকম টাইপের তোমরা শিখে আসছো। এটা কংক্রিটের জন্য, এটা স্টিলের জন্য, তাই না? তো এখন যেটা বলা হচ্ছে যে আমরা তো জানি যে একটা একটা ইলাস্টিক লিমিট আছে, তারপর তোমার এখানেও একটা ইলাস্টিক লিমিট আছে, তারপর তোমার সেটা প্লাস্টিক লিমিটে চলে যায়। ইলাস্টিক লিমিট বুঝোই, যতটুকু পর্যন্ত লাইনটা স্ট্রেট লাইন লিনিয়ার থাকবে, যে ফোর্স দিলে ডিফর্ম হবে, ফোর্স ছেড়ে দিলে আগে অবস্থা ব্যাক করবে, এটা ইলাস্টিক লিমিট। আবার ফোর্স ছেড়ে দিলে যদি আগে অবস্থা ব্যাক না করে, তার মানে কি সে প্লাস্টিক লিমিটে চলে গেছে। তো যেটা হচ্ছে তোমার যে আমি প্লাস্টিক লিমিটের কথাই বলতেছি, যে যখন তোমার ফোর্স দিতে দিতে ধরো কংক্রিটটা তোমার হচ্ছে গিয়ে ধরো যে জায়গায় তোমার হচ্ছে গিয়ে ইয়ে হয়ে গেল, কি বলে এটাকে, যে প্লাস্টিক লিমিট চলে যাচ্ছে, তাই না? তার মানে সে অলরেডি প্লাস্টিকে চলে গেছে। তখন যদি এমন হয় যে এই জায়গায় যেটা হচ্ছে যে স্টিল কিন্তু ইল্ডের পরেও কিন্তু সে কি হয়, এর মধ্যে কিন্তু স্ট্রেন হার্ডেনিং হয়, তাই না? স্ট্রেন হার্ডেনিং কি জিনিস, যে যেই জায়গায় ইল্ড হয়, ইল্ড তো বুঝো নাকি? ইল্ড কি জিনিস বুঝো? ইল্ড জি স্যার। বলো তো, ইল্ড কি জিনিস? যখন কোনো ম্যাটেরিয়ালের টেনশন হয় স্যার, সেটা হলো স্যার মানে টানতে টানতে সেটা ওই স্যার ইলটা স্যার ইয়েটা ওই চ্যাপ্টা হয়ে যায় স্যার, ম্যাটেরিয়াল গুলো একসাথে ঘর্ষণ হয়, না এটাতে না হলো না, স্যার। তুমি বলতেছো নেকিং। আর যে জায়গায় হচ্ছে ইলটা হরিজন্টাল হয়। স্যার যে জায়গায় আমাদের স্ট্রেন বাড়তে থাকে কিন্তু কোনো স্ট্রেস অ্যাক্ট করে না। ভেরি গুড, হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ রিয়েল পয়েন্ট। ঠিক আছে, যে জায়গায় ধরো আমার তো বলতে গেলে ফোর্স থাকবে, ফোর্স ধরো সরি ফোর্স না, তোমার ধরো যে জায়গায় তোমার হচ্ছে গিয়ে ফোর্স কনস্ট্যান্ট, ঠিক আছে? আমি এক্সটার্নালি যে ধরো রডটাকে টানতেছি, ধরো একটা জায়গায় দেখা যাবে তোমার যে আমি তো টেনশন যেটা মানে এক্সটার্নালি ফোর্স যেটা সেটা কনস্ট্যান্ট, বাট ডিফর্মেশন কন্টিনিউ হচ্ছে। তো সেই জায়গাটাকে বলা হয় তোমার হচ্ছে ইল্ড। দ্যাট মিনস তোমার ওই ফোর্স বাই এরিয়া করলে পাওয়া যাবে স্ট্রেস, আর ওই ডিফর্মেটেড লেন্থ বাই অরিজিনাল লেন্থ ভাগ করলে পাওয়া যাবে স্ট্রেন। তার মানে সোজা কথা, তোমার যে জায়গায় স্ট্রেস কনস্ট্যান্ট কিন্তু তোমার স্ট্রেন কন্টিনিউ হচ্ছে, দেখো ওই জায়গায় কিন্তু স্ট্রেসটা কিন্তু এটাই আছে, কিন্তু স্ট্রেন কিন্তু এটুকু অংশ বেড়ে গেছে। তো এই জায়গাটাকে বলা হয় ইল্ড, ঠিক আছে? তো এই ইল্ডের পরে কি হয়, ইল্ড হওয়ার পরে দেখা যায় স্টিলটা কিন্তু আরো লোড নিতে পারে, আরো স্ট্রেস নিতে পারতেছে। তো এই জিনিসটাকে বলা হয় ইল্ডের পরে দেখা যায় আলটিমেট পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় স্ট্রেন হার্ডেনিং। তোমরা এটা এসএম লেভেলে শিখে আসছো। তো এটা অনলি তোমার স্টিলের জন্য প্রযোজ্য, তোমার যেটা টেনশন মানে ডাক্টাইল ম্যাটেরিয়াল তাদের জন্য প্রযোজ্য, কংক্রিটের বেলায় কিন্তু এরকম হয় না। তো যদি এমন হয় যে এই কংক্রিটের যে ফেইলিওর স্ট্রেন এবং স্টিলের ফেইলিওর স্ট্রেন বা রেইনফোর্সমেন্ট ফেইলিওর স্ট্রেন যদি এমন হয় যে সেম সেম, তখন দেখা যাবে যে এরা দুজনই তো তোমার হচ্ছে গিয়ে সেম সেম হলে দুজনই তো তোমার ইলাস্টিক পার হয়ে গেছে, দেখা যাবে যে কংক্রিট তো অলরেডি ফেল করে গেছে, তাই না? কংক্রিট তো আর নিতে পারতেছে না।
তখন দেখা যাবে যে স্টিল বলবে যে না, বা আমি এখনো কি আমি স্ট্রেন হার্ডেনিং দিতে পারতেছি, আমার এখনো স্ট্রেনের হার্ডেনিং লিমিটটা আছে। তখন কি হবে যে তোমার যে ওই যে কংক্রিটের যে লোডটা সেটা কি হবে, সে স্টিলের উপর ট্রান্সফার করে দিবে এবং স্টিলটা কি করতে পারবে, এই ফার্দার লোডটা ক্যারি করতে পারবে। ঠিক আছে, তার মানে দুটারই ফেলোর স্ট্রেন যদি সেম সেম হয় তখনই তোমার এই জিনিসটা প্রযোজ্য। বাট যদি এমন হয়, তুমি ধরো এমন ম্যাটেরিয়াল চুজ করলা, রেনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে এমন ম্যাটেরিয়াল চুজ করলা যেটা কিনা তোমার হচ্ছে গিয়ে বললাম যে অনেকখানি পর্যন্ত তোমার হচ্ছে গিয়ে বললাম ইলাস্টিক, তারপর তোমার হচ্ছে গিয়ে হয়তো ইয়ে হবে তোমার হচ্ছে গিয়ে তোমার ওই যে ইল্ড হয়ে হয়তো তোমার আলটিমেটে যাবে, তারপর রাপচার হয়ে যাবে। তো এখন যদি কংক্রিটে এই জায়গায় ফেল করে যাচ্ছে সাপোজ, তো সে তো তখন কি করবে, লোডটা চাপাই দিবে তোমার ওই রিনফোর্সমেন্ট ম্যাটেরিয়ালের উপরে। কিন্তু রিনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল কি হচ্ছে, এখনো তো তোমার কি আছে, সে ইলাস্টিক লিমিটের মধ্যে আছে, তার মানে কি সে তো লোড নিচ্ছে না, তাই না? সে তো ইলাস্টিক লিমিটের মধ্যে আছে, সেটা বলবে যে না আমি এখনো ইলাস্টিক জোনে আছি, আমি এখনো ইল্ড আমার হয় নাই, তো আমি এখন লোড ক্যারি করবো না। তাই তো হবে, কারণ সে তো স্ট্রেন হার্ডেনিং গেলেই তো তোমার লোডটা সে হয়তো ট্রান্সফার করে নিতে পারতো। তো তার মানে কি হচ্ছে তোমার যে আমার মানে যদি এমন হয় যে তোমার কংক্রিট লোডটা ট্রান্সফার করতে চাচ্ছে কারণ সে ফেল করে গেছে, কিন্তু তোমার এই নিতে পারতেছে না, তখন দেখা যাবে যে এটা ব্রিটল ফেলিয়ার হয়ে যাবে এবং তোমার হচ্ছে গিয়ে এটার এই ম্যাটেরিয়াল দিয়ে কোনো লাভ হচ্ছে না। এই জন্য যেটা বলা হচ্ছে যে তোমার ফেলিয়ার স্ট্রেন কংক্রিটে যা হওয়া উচিত তোমার মানে রেনফোর্সমেন্ট ম্যাটেরিয়ালেরও কি এরকম কাছাকাছি বা সেম হওয়া উচিত। তো দেখা গেছে তোমার কংক্রিটের মানে ফেলিয়ার স্ট্রেন তোমার হচ্ছে গিয়ে 0.003, যে এই ভ্যালু আসলে তোমার হচ্ছে গিয়ে কংক্রিটটা আসলে ক্রাশ করে যায়। আর স্টিলের বেলা যেটা দেখা যাচ্ছে, স্টিলের বেলা তোমার হচ্ছে 0.0035 থেকে তোমার হচ্ছে গিয়ে 0.00004 পর্যন্ত, ঠিক আছে, 4 তারপর 5 এরকম টাইপের পর্যন্ত ভ্যারি করে। তো তার মানে ক্লোজ, ঠিক আছে। অন্য ম্যাটেরিয়াল দেখা গেছে, অন্য ম্যাটেরিয়াল চুজ করলে এই ফেলিয়ার স্টেটটা অনেক আরো হাই। তো এটা দেখো কংক্রিটেরটা মোটামুটি কাছাকাছি দেখা যাচ্ছে, লেন্সটা কিন্তু খুব ক্লোজ। তো দ্যাটস ওয়াই এই জন্য আসলে কিন্তু মানে রেনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে তোমার হচ্ছে কি স্টিলটা ইউজ করা হয়, কারণ স্টিলের ফেলিয়ার স্ট্রেনটা কংক্রিটের কি মোরলেস কাছাকাছি। তো আমরা ফোর্থ পয়েন্টে বুঝলাম যে আসলে আমরা কেন রেনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে আমরা স্টিলটা চুজ করতেছি, বা তোমার হচ্ছে রেনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে প্রপার্টিটা কি হওয়া উচিত সেটা আমরা এই ফোর্থ পয়েন্টে বুঝলাম যে ফেলিয়ার স্ট্রেন। তারপর ধরো ফিফথ পয়েন্ট যদি আমি বলতে চাই, ফিফথ পয়েন্ট হলো সাপোজ বললাম যে সিম্পল পয়েন্ট একটা ধরি যে তোমার যে ইজি টু কাট, তারপর তোমার হচ্ছে ইজি টু বেন্ড অ্যান্ড ইজি টু বাইন্ড। তার মানে আমি এমন ম্যাটেরিয়াল চুজ করব যেটা কিনা ইজিলি কাটা যায়, ইজিলি যেন বেন্ড করা যায় এবং ইজিলি যেন বাইন্ড করা যায়, একসঙ্গে যেন লাগানো যায়, ম্যাটেরিয়াল লাগানো যায়। তো এখন চিন্তা করে দেখো যে আমরা মাঝে মাঝে দেখা যায় নিউজে তোমার আসে বা ফেসবুকে আসে যে কোনো কোনো জায়গায় রেনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে কি করা হয়, ব্যাম্বো ইউজ করতেছে, বাঁশ ইউজ করতেছে। তো বাঁশও কিন্তু তোমার কি বাঁশেরও টেন্ডার স্টিল কিন্তু আছে ভালোই, ঠিক আছে। কিন্তু ঝামেলা হচ্ছে তোমার বাঁশ কাটা যাবে কোনো সমস্যা নাই, বাইন্ড করা যাবে কোনো সমস্যা নাই, কিন্তু বাঁশ কিন্তু ওইভাবে কি করা যাবে না, বেন্ড করা যাবে না, ঠিক আছে। বাঁশেটা কিন্তু এই যে বাকি যে পয়েন্ট গুলো আছে সেগুলো কিন্তু কি হচ্ছে না, আমার ওই যে রিচ মানে এই পয়েন্ট গুলোর সঙ্গে আসলে অ্যাপ্লিকেবল হচ্ছে না। এই জন্য কিন্তু আসলে ব্যাম্বোটা ইউজ করার কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক আছে। যদি আমরা এই পয়েন্টের মাধ্যমে চিন্তা করি যে সকল পয়েন্ট গুলোই আমার মিলতে হবে, তাহলে কিন্তু আমরা স্টিলটা চুজ করতেছি। এই জন্য কিন্তু আসলে স্টিলটা ইউজ করা হয়, অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয় না, কারণ প্রত্যেকটারই দেখা যায় কোনো না কোনো প্লাস পয়েন্ট বা মাইনাস পয়েন্ট আছে। একমাত্র স্টিলই হচ্ছে সেই ম্যাটেরিয়াল যেটা তোমার সবগুলা পয়েন্টকে কি করতেছে, ফুলফিল করতেছে, ঠিক আছে। তার মানে কি বুঝলাম যে আমি রিইনফোর্সমেন্ট হিসেবে এমন ম্যাটেরিয়াল চুজ করব যেটা কিনা ইজিলি আমার কি করা যায়, কাট করা যায়, বেন্ড করা যায় এবং কি করা যায়, বাইন্ড করা যায়, ঠিক আছে। এরপর ধর একটা সিম্পল পয়েন্ট আসি যে তোমার আমি রিইনফোর্সমেন্ট হিসেবে এমন ম্যাটেরিয়াল চুজ করবো যেটা কিনা কি হতে হবে, যেটা কিনা আমার যে ইজিলি অ্যাভেলেবেল হতে হবে অবশ্যই। এখন আমি এমন ম্যাটেরিয়াল চুজ করলাম যেটা কিনা আমার দেশে অ্যাভেলেবেলই না, ঠিক আছে, তাও তো আসলে লাভ না। আমি বললাম যে হ্যাঁ আমার এই রিইনফোর্সমেন্ট হিসেবে ধরো আমি বললাম যে সাপোজ ফর এক্সাম্পল আমি বললাম যে আমি স্টিলটা বুঝতেছি যে হ্যাঁ সবচেয়ে ভালো, কিন্তু আমি এমন এক দেশে থাকি যেখানে স্টিলই আমার নাই, তখন তো আসলে তোমার স্টিল মানে রিইনফোর্সমেন্ট হিসেবে স্টিল ইউজ করা যাবে না, তখন তোমাকে দেখা যাবে যে বিকল্প খুঁজতে হবে। যদি এরকম হতো আর কি, যদি এরকম হতো, প্র্যাকটিক্যাল এরকম হয় না, বাট আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। তো যদি এরকম হতো যে আমি দেখতেছি সব দিক দিয়ে সবগুলাই ভালো পয়েন্ট একটা ম্যাটেরিয়াল, কিন্তু ওই ম্যাটেরিয়ালটা আমার দেশের মধ্যে অ্যাভেলেবেল না, আমার দেখা যাচ্ছে এটা অন্য দেশ থেকে আনতে হবে। তো ওই দেশ থেকে আনতে গেলে কি হবে, আমার অনেক টাকা লাগবে, তাই না? আমার ট্রান্সপোর্ট খরচ লাগবে, আমার এক্সপোর্টের খরচ আছে, তারপর আমার ট্রাভেলের খরচ আছে, সো অনেক বেশি খরচ পড়ে যাবে। তো আমার অবশ্যই এমন ম্যাটেরিয়াল চুজ করতে হবে যেটা কিনা কি হতে হবে, যেন তোমার ইজিলি অ্যাভেলেবল হতে হয়। তা আমাদের জন্য সুবিধা, আমাদের জন্য স্টিলটা আমাদের জন্য ইজিলি অ্যাভেলেবল, স্টিলে অনেক ফ্যাক্টরি আছে যেখানে স্টিলের রড বানানো হচ্ছে, তা আমাদের জন্য কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি যে ম্যাটেরিয়াল চুজ করবো না কেন সেটা অবশ্যই যেন ইজিলি অ্যাভেলেবল হয়। আচ্ছা, তো এরপরে তোমার হচ্ছে লাস্ট পয়েন্ট। ধরো যে লাস্ট পয়েন্ট একটু কমপ্লিকেটেড, একটু বোঝার চেষ্টা করবা। ধরো বললাম যে করোশন, ঠিক আছে।
করোশন। করোশন মানে কি বলতে পারবা? স্যার করোশন মানে কি? ক্ষয় হওয়া। স্যার ক্ষয় হয়। ক্ষয় হওয়া। তো ধরো তোমরা কেমিস্ট্রিতে যেমন পড়ে আসছো, যেমন অ্যানোড, তারপর তোমার ধরো ক্যাথোড, পড়ে আসছো না এগুলা? অ্যানোড, ক্যাথোড জি বা স্যার। ক্যাথোডিক নোবেল ম্যাটেরিয়াল। তো ধরো তোমার ক্যাথোডিক নোবেল ম্যাটেরিয়াল যেগুলা, দ্যাট মিনস উপরে তোমার যেমন পড়ে আসছো যে গ্যালভানাইজেশন চার্টে তোমরা পড়ে আসছো বিভিন্ন রকম ম্যাটেরিয়াল আছে টেনশনের, কি বলে ওই কেমিস্ট্রিতে। তো ধরো একদম উপরের দিকে তোমার যে ম্যাটেরিয়াল গুলো, ধরো তোমার বললাম যে গোল্ড হতে পারে, প্লাটিনাম হতে পারে, সিলভার হতে পারে, তারপর তোমার ধরো স্টেনলেস স্টিল হতে পারে, ছোট কথা স্টিল। তারপর তোমার হতে পারে ধরো অ্যালুমিনিয়াম হতে পারে, জিঙ্ক, ঠিক আছে? তো দেখা গেছে তোমার এই যে ম্যাটেরিয়াল গুলো সিরিয়ালি আছে, তো উপরের দিকে থাকার অর্থ কি, যে উপরের দিকে থাকার অর্থ তোমার হচ্ছে কি যে এগুলা তোমার হচ্ছে কম কি হবে, অক্সিডাইজ হবে, ঠিক আছে? আর যত নিচে থাকবে তত কি হবে, তত বেশি তোমার অক্সিডাইজ হবে। অক্সিডাইজ মানে কি, যে তোমার পানির সঙ্গে করোড বিক্রিয়া হবে করা। স্যার অক্সিজেনের সাথে স্যার। হ্যাঁ, পানির সঙ্গে তোমার বিক্রিয়া করে ক্ষয় হওয়াটা, ঠিক আছে? তো যেটা হচ্ছে তোমার যে আমি যত উপর উঠবো তত কি হবে, আমার অক্সিডাইজেশনটা কম হবে, তার মানে পানির সঙ্গে কম বিক্রিয়া করবে। আর যত নিচে যাবো তত কি হবে, তত পানির সঙ্গে তত দ্রুত বিক্রিয়া করবে, তত দ্রুত ক্ষয় হয়ে যাবে। তো আমরা এই জন্য কি করলাম, আমরা মাঝামাঝি একটা ম্যাটেরিয়াল চুজ করতেছি। কারণ হয়তো আমরা আমরা এটা ইউজ করতে পারতাম, আমরা হয়তো গোল্ড ইউজ করতে পারতাম বা প্লাটিনাম ইউজ করতে পারতাম, বাট বুঝতে পারতেছো যে গোল্ড প্লাটিনাম অনেক এক্সপেন্সিভ, তাই না? আবার তোমাকে ধরো এই যে বাকি পয়েন্ট গুলো কিন্তু চিন্তা করতে হচ্ছে, তোমার শুধুমাত্র করোশন চিন্তা করলে তো হবে না, যে আমি চুজ করলাম যে হ্যাঁ গোল্ড খুব ভালো, আমি গোল্ড চুজ করলাম, আমার টাকা পয়সার সমস্যা নাই, আমি গোল্ড চুজ করলাম রেনফোর্স ম্যাটেরিয়াল হিসেবে যেটা কম বিক্রিয়া করে। কিন্তু আমাকে তো এই বাকি পয়েন্ট গুলো তো খেয়াল করতে হবে, যে এই পয়েন্ট গুলোর ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে। তো সবকিছু বিবেচনা করে তো আমাকে চুজ করতে হবে। তো এই জন্য আসলে গোল্ড ওভাবে ইউজ করা হয় না, ঠিক আছে? তো আমি ঠিক করলাম, চিন্তা করলাম যে ঠিক আছে আমি তাহলে স্টিলটা ইউজ করতেছি। যে তোমার যেটা হচ্ছে যে তোমার অক্সিডাইজ আসলে কেন হবে, বা এইটা কেন দেখা, এই পয়েন্টটা কেন প্রয়োজন, কারণ যদি এমন হয় যে সাপোজ ধরো আমি যে ডিজাইন করতেছি, ডিজাইন করার সময় কোনো কারণে দেখা গেল তোমার যে কংক্রিটটা টেনশনে ফেল করে যাচ্ছে, তার মানে কি যে হেয়ারলাইন ক্র্যাক অলরেডি ওই রেনফোর্সমেন্ট পর্যন্ত চলে গেছে, তখন কি হবে, যে এই যে তোমার এনভায়রনমেন্টে যে ওয়াটারটা, ঠিক আছে, বাতাসের মধ্যে তোমার এই যে ময়েশ্চার যেটা আছে, ঠিক আছে, এটা কি করবে, এই ক্র্যাকের মাধ্যমে কি হবে, ইনসার্ট করবে এখানে তোমার ক্র্যাকের মাধ্যমে, এখান থেকে তোমার পেনিট্রেট হয়ে বা স্লিপেজ হয়ে কি হবে, স্টিল পর্যন্ত চলে যাবে। তখন দেখা যাবে যে ওই যে ময়েশ্চার যেটা আছে তোমার, সেটা কি হবে, সেটা তোমার স্টিলের সঙ্গে এই রাসায়নিক বিক্রিয়া করা শুরু করবে, যেটাকে আমরা বলি যে রাস্ট, দ্যাট মিনস মরিচা, তাই না? এই স্টিলের মধ্যে তোমার তখন মরিচা পড়বে, তার মানে ক্ষয় হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো এই জন্য যেটা করা হয়, প্রিকশন অ্যাপ্লাই করতে হয় যেন তোমার কংক্রিটের মধ্যে টেনশনটা যেন ওই টেনশন ফেলও যেন রিচ না করে, বা তোমার এক্সট্রা প্রিকশন যদি আমরা এরকম ভাবে নেই যে তোমার কোনো ভাবে যে এটা যেন ওয়াটার যেন স্লিপ না করতে পারে, তাহলে হয়তো এই জিনিসটাকে অ্যাভয়েড করা যাবে, ঠিক আছে? বাট আমি যদি সাপোজ এখানে তুমি করতাম, যদি সাপোজ অ্যালুমিনিয়াম বা জিঙ্ক এখানে ইউজ করতাম এই ম্যাটেরিয়াল হিসাবে, তাহলে কি হতো, ওই যদি ফেইলারের মাধ্যমে যদি পানি চলে যেত, একদম নিমিশের মধ্যে দেখা যাবে কয়েক বছরের মধ্যেই এই ম্যাটেরিয়াল আর থাকতেছে না, কারণ সবগুলো তোমার কি হয়ে গেছে, অলরেডি অক্সিডাইজ হয়ে একদম শূন্য হয়ে গেছে, তাই না? তো এই জন্য যেটা হচ্ছে যে অবশ্যই যে আমাকে এমন ম্যাটেরিয়াল চুজ করতে হবে যেন কি হয়, মোটামুটি যে ক্যাথোডিক নোবেল যেন হয়, যেন সেটা অক্সিডাইজ হলেও যেন কম হয়। তারপরে যদি এমন হয় যে না, সাপোজ আমার লোড এমন হয়ে গেছে যে এমন লোড অ্যাপ্লাই হচ্ছে যেটার মাধ্যমে আসলে একটা এঞ্জেল ক্র্যাকটা সৃষ্টি হবে, যে আমার আসলে এটাকে কোনোভাবে এনিহাও আমাকে বাঁচাতে হবে, তখন কি করতে হয়, তখন যেটা হচ্ছে তোমার যে রেইনফোর্সমেন্ট আমরা ইউজ করতেছি, স্টিল, যে স্টিলটা আমরা ইউজ করতেছি, তো দেখা যায় স্টিলের মধ্যে তোমার হচ্ছে গিয়ে ধরো যে অ্যালুমিনিয়ামের বা জিঙ্কের একটা পেইন্ট করা হয়, একটা পেইন্ট করা হয়, এরকম করে কালার করে দিব, অ্যালুমিনিয়াম বা জিঙ্কের একটা বলতে গেলে কোটিং দেওয়া হয়, ঠিক আছে? এটা যদি, এটা অনেক সময় মানে সবসময় লাগে না, যদি কেউ আগে থেকে প্রিকশন অ্যাপ্লাই করে তখন আর কি এটা লাগবে। ধরো আমি কি করলাম, যে আমি আগের থেকেই অ্যালুমিনিয়াম বা জিঙ্কের একটা কোটিং দিয়ে দিলাম, যে তাহলে কোটিং দেওয়ার পরে আমি হয়তো এই জিনিসটাকে এখানে ইনসার্ট করলাম, ঠিক আছে, ম্যাটেরিয়াল হিসেবে আমি এখানে ইনসার্ট করলাম কোটিং দেওয়ার পর। তখন দেখা যাবে যে কোনো কারণে যদি আমার এরকম এয়ারলাইন ক্র্যাক সৃষ্টিও হয়ে থাকে, দেখা যাবে যে এই ক্র্যাকের মাধ্যমে কি হবে, পানি তো যাচ্ছে, পানি গিয়ে কি হবে, ফার্স্টেই এই কোটিং যেটা ছিল, এই কোটিং এর সঙ্গে তোমার হচ্ছে গিয়ে মানে অক্সিডাইজ মানে হবে আর কি। তখন দেখা যাবে আমার রেইনফোর্সমেন্টে কিন্তু আনটাচ থাকবে, যে রেইনফোর্সমেন্ট এখনো কিন্তু বিক্রি করে নাই। এই কোটিংটা যেটা ছিল তোমার যে এই ক্যাথোডিক লিস্টের সবচেয়ে লোয়েস্ট যে ম্যাটেরিয়াল গুলো ছিল, যেগুলো হাইয়েস্ট অক্সিডাইজেশন হয় পানির সঙ্গে, সেগুলোই ফার্স্টে বিক্রিয়া করবে। এর মধ্যে যদি আমি সাপোজ এই কোনোভাবে যদি এটাকে বন্ধ করে দিতে পারি, যে কোনো ক্র্যাক গুলো যদি থাকে ভিজিবল, সেটাকে যদি গ্রাউটিং এর মাধ্যমে ক্লোজ করে দিই, তখন দেখা যাবে যে আসলে কি হলো, শুধুমাত্র এই পেইন্টটাই ক্ষয় হলো, কিন্তু স্টিলটা কিন্তু এখনো পিওর রয়ে গেল, সেটার মধ্যে কোনো কিন্তু মানে ক্ষয় হলো না, ঠিক আছে? এভাবে কিন্তু আসলে অনেক সময় যে প্রিকশন নেওয়া যেতে পারে। তো এই জন্য আসলে যেটা হচ্ছে আমরা লোয়েস্ট লেভেলের ম্যাটেরিয়াল চুজ করি না,
আমরা মোটামুটি হাইয়েস্ট লেভেলের ম্যাটেরিয়াল চেষ্টা করি নেওয়ার জন্য, এবং আমাকে এই সবগুলো পয়েন্ট বিবেচনা করে দেখা গেছে যে স্টিলটাই এর মধ্যে আমার চুজ করা ভালো। তো তার মানে আমরা মোটামুটি 7টা পয়েন্টে বুঝে গেলাম যে রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে আমরা যে ম্যাটেরিয়ালটা চুজ করবো সেটা কি হবে, সেটা তোমার হবে স্টিল। ঠিক আছে, কারণ এই 7টা পয়েন্টের মাধ্যমেই জাজমেন্ট করা গেছে যে একমাত্র স্টিলই হচ্ছে সেই ম্যাটেরিয়াল যেটা কিনা এই 7টা পয়েন্টই ফুলফিল করে। অন্য ম্যাটেরিয়াল গুলো ভালো, কিন্তু সকল পয়েন্টের জন্য না। কেউ হয়তো এটাতে ভালো, কেউ হয়তো অন্যটা ভালো, কিন্তু দেখা গেছে 7টা পয়েন্টকে যদি আমি বিবেচনা করতে চাই তাহলে আমার স্টিলটা হচ্ছে কি বেস্ট ম্যাটেরিয়াল। এই জন্য কি করা হচ্ছে, রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে তোমার স্টিলটাকে চুজ করা হচ্ছে। তো পরীক্ষা যদি কোশ্চেন আসে যে হোয়াই ইজ স্টিল ইজ ইউজড অ্যাজ এ রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল ইন সিমেন্ট কংক্রিট, তাহলে পারা যাবে না? যাবে নাকি জি যাবে না বলো? জি স্যার। ওকে, যাবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আমরা আরসিসি মানে রেইনফোর্সমেন্ট কেন ইন্ট্রোডিউস করা হলো সিসির মধ্যে সেটা বুঝলাম, এবং রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে আমরা স্টিলটা কেন চুজ করলাম সেটা আমরা বুঝলাম। এখন আমরা ধরো একটু বুঝি যে এটা তোমরা যদি এটা পড়ে আসো তারপর একটু এক্সপ্লেইন করি যে লোড, ঠিক আছে, লোড যেগুলো আমাদের এখানে অ্যাপ্লাই হবে। এই লোড তোমার হচ্ছে দুই রকম, যে ডেড লোড এবং তোমার হচ্ছে লাইভ লোড। ডেড লোড কি জিনিস এবং লাইভ লোড কি জিনিস পড়ানো হয়েছে? জি স্যার। বলো, এক্সপ্লেইন করো কি জিনিস কোনটা। স্যার লাইভ লোড হচ্ছে স্যার আমরা অথবা কোনো মুভিং যে জিনিসগুলো থাকে, আর স্যার ডেড লোড হচ্ছে ফার্নিচার, বিম, কলাম এগুলোর লোড। পার্মানেন্ট ফার্নিচার কি লোড মুভ করা যায় না? স্যার, পার্মানেন্ট লোড যেটা বিল্ডিং এ স্যার সারা জীবন থাকবে, যতদিন বিল্ডিং থাকবে ততদিন ওই লোডটা থাকবে। কি হতে পারে এখন লোড? বিম স্ট্রাকচারের নিজস্ব লোড। সেলফ ওয়েট, ভেরি গুড। ডেড লোড তোমার হচ্ছে কি বলতে গেলে স্ট্রাকচারের সেলফ ওয়েট, ঠিক আছে। বা আমি এমন কোন একটা স্ট্রাকচার বললাম যেটা কিনা তোমার মোটামুটি ওই জায়গাটার মধ্যে পার্মানেন্ট। যেমন ধরো সাপোজ ফর এক্সাম্পল, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার ছাদের মধ্যে ধরো তুমি একটা ইয়ে বানালা, ধরো একটা ওয়াটার ট্যাঙ্ক বানালা, যে একটা তোমার হচ্ছে গিয়ে সিমেন্ট কংক্রিটের ট্যাঙ্ক বানালা, বা হয়তো তোমার উপরে গাজি ট্যাঙ্ক আছে বা স্টিলের ট্যাঙ্ক আছে। তো ওই ট্যাঙ্কটা কি মোটরলেস তোমার বলতে গেলে সারা জীবন ওই বিল্ডিং এর উপরে থাকবে এবং ওই জায়গায় থাকবে, এমন তো না যে তোমার ছাদের এই জায়গার মধ্যে ট্যাঙ্ক ছিল ফার্স্টে, তুমি সরাই আবার এই জায়গা আনলা, পরে বললা যে না এই জায়গায় আমি গাছ লাগাবো, আমি আবার এই জায়গা আনলাম, এমন তো না, তাই না? তো ট্যাঙ্ক তোমার বলতে গেলে সারা জীবনে হয়তো একটা জায়গায় থাকতেছে। তো ওটাও মোটামুটি বলতে গেলে তোমার হচ্ছে ডেড লোড। আমার সোজা কথা আমি যদি বলি যে লোড তোমার হচ্ছে যেটা যেটা তোমার হচ্ছে গিয়ে আনমুভেবল, যে তোমার হচ্ছে গিয়ে সবসময় কি জায়গা মানে সবসময় তোমার সেম থাকবে, ঠিক আছে। বেস্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে সেলফ ওয়েট। যে কোনো স্ট্রাকচার বলো, বিম বলো, কলাম বলো, স্ল্যাব বলো, যেটাই বলো না কেন, সবকিছুর একটা নির্দিষ্ট ওয়েট আছে। তো এই ওয়েটটা তোমার হচ্ছে কি ডেড লোড। তারপরে যদি আমি এমন কোনো স্ট্রাকচার বলতে পারি বা এমন কোনো যদি ফার্নিচার বা ম্যাটেরিয়াল বলি যেটা কিনা তোমার কখনোই ওই জায়গা থেকে সরবে না, ওই জায়গায় ফিক্সড, তাহলে তোমার সেটা কি হবে, সেটা তোমার তার জন্য ডেড লোড হবে। এখন সে লাইভ লোড। লাইভ লোড কি জিনিস, যেটা তোমার হচ্ছে মুভিং লোড। ধরো আমরা মানুষ যারা বিল্ডিং এর পারপাসে ফার্স্টে বলি যে মানুষ হচ্ছে লাইভ লোড। তারপর ধরো ফার্নিচার যেগুলো আছে আমাদের খাট, তারপর টেবিল, চেয়ার, সোফা টোফা যা আছে, আলমারি, সবই কিন্তু কি হতে পারে, সরতে পারে। আমি চাইলে হয়তো ঘরের আমি চাইলে কি করতে পারি যে নতুন করে আবার ডেকোরেশন করলাম বা নতুন করে আবার ফার্নিচার সরাই ফেললাম, তার মানে কি সবগুলো কিন্তু সরতে পারে, তাই না? তো এগুলো তোমার হচ্ছে লাইভ লোড। যদি এমন হয় যে না তোমার ধরো বাসার মধ্যে একটা ওয়াল আলমারি আছে, যে একটা মানে তোমার দেয়ালের মধ্যে একদম কংক্রিট দিয়ে আগের থেকে করে ওখানে তাক করে দেওয়া, তার মানে কি ওইটা তো কখনো সরাতে পারবো না, তখন তোমার সেটা হবে ডেড লোড। কিন্তু তোমার নর্মালি যেটা হচ্ছে তোমার কাঠের বা তোমার হচ্ছে স্টিলের যে তোমার আলমারি গুলো কিনবা, সেগুলো কি হচ্ছে, সেগুলো তোমার হচ্ছে মুভ করা যাবে, যখন তখন চাইলে মুভ করা যাবে। তুমি যদি রেনোভেট করতে চাও, সরাতে চাও, নতুন করে হয়তো আর্কিটেক্ট রেনোভেট করলো তোমার রুমটাকে, তখন তুমি হয়তো সরাইলা, তার মানে কি এটা করতে পারে। তার মানে সবকিছু কি হবে, তোমার ফার্নিচার গুলো কিন্তু বলতে গেলে লাইভ লোড। আবার তোমার হচ্ছে ব্রিজের পারপাসে তোমার যদি বলি, ব্রিজের ক্ষেত্রে রেলিং, ফুটপাথ, তারপর তোমার হচ্ছে মাঝখানে কার্ভ, ডিভাইডার, সবকিছু কি ডেড লোড। আবার ব্রিজের মধ্যে তোমার হচ্ছে কি মানুষ বলো, তারপর তোমার হচ্ছে ভেহিকেল, দ্যাট মিনস গাড়ি ঘোড়া, সবকিছু কি হচ্ছে এই লাইভ লোড, তাই না? তো তার মানে ডেড লোড তোমার হচ্ছে কি যেটা তোমার স্টেবল ওই জায়গায় তোমার সারা জীবন থাকবে, সেটা তোমার হচ্ছে ডেড লোড। আর লাইভ লোড যেটা তোমার মুভ করতে পারে সেটাকে বলা হচ্ছে লাইভ লোড। তারপর ধরো সাপোজ যে ইনভারনমেন্টাল লোড, এটা তোমার হচ্ছে কি লাইভ লোডের একটা পার্ট। এটা কি হতে পারে, যেমন তোমার ধরো বললাম যে বৃষ্টি পড়তেছে, যে বৃষ্টি এখন হচ্ছে, তো বৃষ্টিটা কিন্তু কি কাইন্ড অফ লাইভ লোড। তারপর ধরো স্নোফল, বরফ যদি পড়ে থাকে, আমাদের দেশে যদি বরফ পড়ে না, তো আমাদের দেশে স্নোটা মানে অ্যাপ্লিকেবল না। বাট যদি তোমার ইউরোপের কোনো কান্ট্রি বা কানাডা বা রাশিয়া, যদি এরকম কোনো দেশ যে জায়গায় তোমার বরফ বেশি পড়ে, তো সে জায়গায় কিন্তু আমার ওই স্নো লোডটাও কিন্তু কি করতে হবে, কাউন্ট করতে হবে, ঠিক আছে। তো এই লোড গুলো কিন্তু আমাদের আসলে কি করতে হয়, কনসিডার করতে হয় যে কোনো ধরনের ডিজাইনের ক্ষেত্রে। তো যেটা হচ্ছে আমাদের দুটা মেথড ছিল, যে একটা তোমার হচ্ছে ডাব্লিউএসডি মেথড এবং তোমার একটা হচ্ছে ইউএসডি মেথড। তো ডাব্লিউএসডি মানে কি, যে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, আর এটা তোমার হচ্ছে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। এটা স্ট্রেস, এটা কিন্তু স্ট্রেংথ।
ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন, আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। তো কেউ কি বলতে পারবা যে ডাব্লিউএসডি মেথডে ফ্যাক্টর অফ সেফটি কয় জায়গায় ইউজ করা হয় এবং ইউএসডি মেথডে ফ্যাক্টর অফ সেফটি কয় জায়গায় ইউজ করা হয়? বলতে পারবা? পড়ানো হয়েছে না এটা? না স্যার, এতটুকু পড়ানো হয়নি, জাস্ট ডাব্লিউএসডি এন্ড ইউএসডি কি জাস্ট মানে ওইটার অ্যাব্রিভিয়েশনটা বলা হয়েছিল। কেন এরকম ফর্মুলা দেখো নাই যে 0.45 ইন্টু এরকম ফর্মুলা দেখছো কি? এটা নাকি ফার্স্ট দেখলা? না স্যার, এটা পড়ানো হয়েছে। আচ্ছা এটা তো পড়া মানে এক পড়ানো হয়েছিল জায়গায় স্যার। হয় স্যার, বা মানে দুই জায়গা বলতে তো কি বলে কিছু বুঝলাম না, আবার বলো। মানে স্যার আর কি দুইটা ক্ষেত্রেই তো মানে ইয়াতে আহ, একটা পয়েন্টে কাকে? মানে স্যার একটা হলো লিমিটের ভিতরে আর একটা হলো আলটিমেট লিমিটে আর কি কাউন্ট করা হয়েছে। আচ্ছা একটু জাস্ট এক্সপ্লেইন করি। ধরো তোমাদের স্যার শেখাবে এটা, আহ, মানে এই পার্থক্যগুলো। ধরো আমি যেটা আগে দেখাইছিলাম, যেটা তোমার কংক্রিটের জন্য, এটা তোমার হচ্ছে গিয়ে ধরো স্টিলের জন্য বললাম, ঠিক আছে? এখানটা বললাম যে ধরো এইটুকু পর্যন্ত তোমার হচ্ছে কি এটা তোমার হচ্ছে কি স্ট্রেসকে সিম্বলাইজ করলাম সিগমা দিয়ে, আর স্ট্রেসকে সিম্বলাইজ করলাম ইয়ে দিয়ে, অ্যাপসিলন দিয়ে। এখানে সেম জিনিস, এটা তোমার কংক্রিটের জন্য, ঠিক আছে? আর তোমার হচ্ছে স্টিলের জন্য। তো যেটা হচ্ছে এরকম সিম্বলাইজ করলাম। তো দুটোরই কি আছে, ইলাস্টিক লিমিট আছে, ঠিক আছে? তো কংক্রিটে কি আছে যে এটা হচ্ছে আলটিমেট, তাই না? সর্বোচ্চ যেটা স্ট্রেস নিতে পারে সেটা হচ্ছে স্ট্রেংথ। তো এইখানকার করেসপন্ডিং স্ট্রেস তোমার হচ্ছে গিয়ে, এটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এফসি প্রাইম, ঠিক আছে? এই সর্বোচ্চ যে স্ট্রেস সেটাকে বলা হয় স্ট্রেংথ। তো এটা তোমার হচ্ছে গিয়ে স্ট্রেংথ, যেটা যে 28 দিন পর যেটা পাচ্ছি আমরা, সেটা তোমার হচ্ছে স্ট্রেংথ, সেটা তোমার হচ্ছে যে এফসি প্রাইম, এই যে এফসি প্রাইমটা। আর এই এফসি তোমার হচ্ছে গিয়ে যে ইলাস্টিক ডিমান্ড পর্যন্ত যেটা আছে, ঠিক আছে? তো এটা আসলে কোন জায়গায় হবে, কত হবে, সেটা আসলে আমরা ওভাবে বলতে পারতেছে না, বা গ্রাফ ছাড়া আমরা বলতে পারতেছি না। তো ধরা হচ্ছে একটা ফর্মুলা টেস্ট করে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে এই 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 মানে এই মানটাই বারবার আসে। এই জন্য দেখা গেছে তোমার যে ইলাস্টিক লিমিট পর্যন্ত বা অ্যালাউবেল লিমিট যেটা বলি আমরা, সোজা কথা অ্যালাউবেল লিমিট পর্যন্ত তোমার যেটা হচ্ছে সেটা তোমার হচ্ছে গিয়ে এফসি, ঠিক আছে? এটা তোমার কংক্রিটের জন্য বললাম, সিওএনসি। আর স্টিলের বেলা যদি বলি, তো তোমার এত ইলাস্টিক, ঠিক আছে। ইল্ড যেটা, দ্যাট মিনস যে ইল্ড লিস্টে যেটা পাওয়া যাবে সেটা তোমার হচ্ছে গিয়ে এফ ওয়াই। আর অ্যালাউবল পর্যন্ত যেটা যেটা পর্যন্ত আমরা অ্যালাউ করবো সেটা তোমার হচ্ছে গিয়ে এফ এস, ঠিক আছে? আর যদি আমরা আলটিমেট পর্যন্ত যেতাম, আলটিমেটটা আমাদের এখন এই আসিসে লাগবে না, আলটিমেটটা অন্য কাজে লাগে। আলটিমেট আমার হচ্ছে ধরো বললাম এফ ইউ, সেটা আমাদের ধরো এমনি ইউজ হবে না। তো এখানে ধরো যে এই যে এফ ওয়াই আছে, সেটা কিন্তু আসলে বোঝায় ইল্ড স্ট্রেস। এবং যেটা তোমার হচ্ছে অ্যালাউবল লিমিট পর্যন্ত, সেটা তোমার হচ্ছে গিয়ে এই অ্যালাউবল স্ট্রেস অফ স্টিল, ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে যে ডাব্লিউএসডি মেথডে ফ্যাক্টর অফ সেফটি ইউজ করা হয় শুধুমাত্র ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড, ফ্যাক্টর অফ সেফটি এফএস কি কি বলছে ভালো মতো খেয়াল করো। ডাব্লিউএসডি মেথডে ফ্যাক্টর অফ সেফটি ইউজ করা হয় শুধুমাত্র ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে, যে আমার যে ম্যাটেরিয়াল যে ক্যাপাসিটি, যেটা সর্বোচ্চ স্ট্রেংথ ছিল, তা কি করা হয়, সর্বোচ্চ না ধরে কি করা হয়, অ্যালাউবল যে লিমিট ছিল সেই অ্যালাউবল লিমিট কিন্তু ধরা হয়। যে তোমার এখানে যত ছিল সেটা তোমার যত যত মান আসুক না কেন, সেটারই 45% হচ্ছে তোমার কি এই কংক্রিটের জন্য অ্যালাউবল স্ট্রেস। আর স্টিলের বেলায় তোমার ইল্ড স্ট্রেস যা ছিল এফ ওয়াই, এই যে এফ ওয়াই যা ছিল ইল্ড স্ট্রেস, সেটা তোমার হচ্ছে গিয়ে 40% হচ্ছে গিয়ে স্টিলের জন্য অ্যালাউবল স্ট্রেস, ঠিক আছে? তার মানে আমি কিন্তু ক্যাপাসিটি, মানে আমি যে এটার ক্যাপাসিটি সেটা কিন্তু কি করতেছি, মানটা কিন্তু আরো কমা ধরতেছি। আরো কমা ধরতেছি জিনিসটা আমার আমার জাস্ট সেফটি পারপাসে। আমি মানটা কি, আমার জানি যে তার স্ট্রেংথ কিন্তু আরো হাই, কিন্তু আমি ফ্যাক্টর সেফটি হিসেবে কি করতেছে, তার স্ট্রেংথ আরো কমায় নিচ্ছি, ঠিক আছে? কমায় নিয়ে মানটা ইউজ করবো। তার মানে শুধুমাত্র ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে কি করা হয়, এই ফ্যাক্টর সেফটিটা ইউজ করা হয় ডাব্লিউএসডি মেথডে। ইউএসডি মেথডে কি জিনিস, ইউএসডি মেথডে দেখবা তোমার যে যে ডেড লোড বললাম, লাইভ লোড বললাম, এগুলোর সঙ্গে কি আছে, একটা লোড ফ্যাক্টর কোনো হয়। ডেড লোডের জন্য 1.2 আর লাইভ লোডের জন্য 1.6। তো এই যে 1.2 1.6, আমি হয়তো লোড অ্যাপ্লাই করবো এটা, কিন্তু আমি চিন্তা করবো বা ম্যাথ করার সময় ধরে নেবো কি, যে এই লোডের সঙ্গে 1.2 টাইমস লোড আরো যোগ হচ্ছে এবং এই লোডের সঙ্গে 1.6 টাইম আরো যোগ হচ্ছে, ঠিক আছে? তার মানে এখানে কিন্তু একটা ফ্যাক্টর সেফটি ইউজ হচ্ছে কোথায়, লোড ফ্যাক্টরে, ঠিক আছে? লোড ফ্যাক্টরে কি হচ্ছে, একটা ফ্যাক্টর সেফটি ইউজ হচ্ছে যে আমি লোডটা কম অ্যাপ্লাই হচ্ছে, বাট আমি ধরে নিচ্ছি কি বেশি অ্যাপ্লাই হচ্ছে। বেশি ধরে ডিজাইন করবো, যেন কোনো কারণে পরবর্তীতে যে কোনো কারণে বেশি লোড চলেও যদি আসে, আমি তো ধরে নিয়েছিলাম বেশি, তো তোমার কোনো সমস্যা হবে না। এই ডাব্লিউসি মেথডে কিন্তু কোনো লোড ফ্যাক্টর গুণ করা হয় না, ঠিক আছে? ইউএসডি মেথডে লোড ফ্যাক্টর গুণ করা হয়। তার মানে এই লোড ফ্যাক্টর ওয়ান কাইন্ড অফ ফ্যাক্টর অফ সেফটি। এটা গেল একটা। সেকেন্ড অফ অল তোমার যেটা হচ্ছে, এখানে সেম জিনিস যে ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যেও কিন্তু কি করা হয়,
তোমার এই ফ্যাক্টর অফ সেফটি ইউজ করা হয়। তো এখানে যেমন ডাব্লিউএসটি মেথডে একটাই ফ্যাক্টর অফ সেফটি ছিল ম্যাটেরিয়াল প্রপার্টিতে, এই জন্য অনেক ছোট ছোট মান। ইউএসটি মেথডে দেখা গেছে তোমার যে মোমেন্টের জন্য তোমার ফাই ইউজ করা হয় 0.9, শেয়ারের জন্য ইউজ করা হয় 0.75, এবং ধরো ফাউন্ডেশন বা কলাম ডিজাইনের সময় দেখবে তখন ইউজ করা হয় 0.65। ঠিক আছে? তো এগুলো তোমার হচ্ছে কি ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে ফ্যাক্টর অফ সেফটি। তার মানে ইউএসটি মেথডে লোড ফ্যাক্টর ইউজ করা হয়, যেটা কিনা ওয়ান কাইন্ড অফ ফ্যাক্টর অফ সেফটি, এবং ম্যাটেরিয়াল প্রপার্টিতেও আমার স্ট্রেনটা কি করা হচ্ছে, কমা কমা ধরা হচ্ছে, সেটা কিন্তু কাইন্ড অফ কি ফ্যাক্টর অফ সেফটি। তার মানে দুইবার ফ্যাক্টর অফ সেফটি ইউজ করা হয়। আবার মানে এখানে ডাব্লিউসি মেথডে কিন্তু অনলি একবার ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে, কিন্তু ইউএসটি মেথডে লোড ম্যাটেরিয়াল প্রপার্টি তো আছেই, অ্যাজ ওয়েল এস কিন্তু লোড ফ্যাক্টরের মধ্যেও আছে। তার মানে ইউএসটি মেথডে ফ্যাক্টর অফ সেফটি কিন্তু 2 টাইমস অ্যাড হচ্ছে, ডাব্লিউসি মেথডে কিন্তু অনলি 1 টাইম। ঠিক আছে? তার মানে মোর সেফ যদি চিন্তা করি তাহলে ইউএসটি মেথড কিন্তু বলতে গেলে আর একটু সেফ। এবং তোমরা যদি একই ডিজাইন যদি ডাব্লিউসি মেথড এবং ইউএসটি মেথডে করো, তোমাদের শেখানো হবে আস্তে আস্তে। তোমাদের এখন 3-1 3-2 বা তখন আবার আরসিসি পাবা, আরসিসি ল্যাব পাবা, তখন দেখবা তোমার যে একই লোড বা একই ডিজাইনের জন্য, একই বিল্ডিং এর জন্য বা একই মেম্বারের জন্য ডিজাইন করতে গেলে তো দেখা যায় তোমার ইউএসডি মেথডটা তোমার বলতে গেলে একটু হলেও ইকোনমিক্যাল। ঠিক আছে? একে তো সেফ হচ্ছে, প্লাস তোমার হচ্ছে একটু বলতে গেলে ইকোনমিক্যাল, তার মানে তোমার চিপ হবে, সোজা কথা টাকা পয়সা কম লাগবে আর কি। ডাব্লিউসি মেথডটা বলতে গেলে একটু হলো একটু এক্সপেন্সিভ। তো সব দিক থেকে বিবেচনা করলে তখন দেখা যায় তোমার আসলে ইউএসডি মেথডটাই মানে সবাই বলতে গেলে ইউজ করে। তো আসলে ইউএসডি মেথড হয়তো অঙ্ক করলেই হতো, ডাব্লিউসি মেথড আমরা কেন শিখতেছি? কারণ হচ্ছে একটাই, যে তুমি ডাব্লিউসি মেথড যদি না জানো তো তুমি বলতে পারবো না যে ইউএসডি মেথড কেন ভালো, তাই না? তোমাকে ভালো জানতে হলে অবশ্যই জানতে হবে যে খারাপটা কি, বা এটা খারাপ বলতেছে না, যে তোমাকে এক্সপ্লেইন করলাম যে ডাব্লিউসি মেথড ইউএসডি মেথড তুমি যদি পার্থক্য বুঝতে পারো বা ম্যাথের চেঞ্জ যদি বুঝতে পারো, তখন তুমি নিজে জাজমেন্ট করতে পারবা যে আসলে কোনটা ভালো বা তোমার জন্য আসলে কোনটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তো যাই হোক, সমস্যা নাই, কারণ আমি তোমাদের ইউএসডি পার্টটি সব শিখাবো, তোমাদের স্যার তোমাদের ডাব্লিউসি শিখাবে, তারপর তোমরা নিজেরাই জাজমেন্ট করে বলতে পারবা যে আসলে কোনটা তোমাদের জন্য বেশি অ্যাপ্লিকেবল বা কোনটা আসলে প্র্যাকটিক্যাল লাইফের জন্য বেশি ভালো। বাট তোমাদের কিন্তু দূরে শিখতে হবে। ঠিক আছে? ডাব্লিউসি মেথড কি হবে না হবে, ইউএসডি মেথড কি হবে না হবে সেটা পরে কথা, তোমাদের কিন্তু দুটো মেথডেই অঙ্ক জানা প্রয়োজন। বুঝতে পারলাম? তো যাই হোক, আজকে তোমার আমার একটা ধরো, কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো কি কোয়েশ্চেন। স্যার ডাব্লিউএসডি তে আমরা অ্যালাওয়েবল স্ট্রেসটা পর্যন্ত কাউন্ট করি তাই না, আর হ্যাঁ হ্যাঁ ইউএসডি তে আমরা স্যার ম্যাক্সিমামটা কাউন্ট করি। না না, এখানে তোমার এখানে ফ্যাক্টর সেফটি আছে, যে এখানে ফ্যাক্টর সেফটি আছে। এখানে আমাদের ফ্যাক্টর সেফটিটা মানে এখন তো জাস্ট আমি এক্সপ্লেইন করলাম মানে ইন ফর্মুলার মাধ্যমে, যখন তোমাদের ম্যাথ করাবো তখন জিনিসটা বুঝতে পারবা। এখানেও কিন্তু ফ্যাক্টর সেফটি আছে, যে ওই যে এই ফাই হিসাবে দেখবা ইউজ করা হবে, মোমেন্টের বেলায় শেয়ারের বেলায় ইউজ করা হবে। এখানে মানগুলো অনেক ছোট ছোট, কারণ এখানে একটাই, আর এখানে তোমার মানগুলো একটু বড় বড়, কারণ এখানে এটা অলরেডি আছে, এই জন্য আসলে এটা অতটা বেশি লাগে না। ঠিক আছে? জাস্ট জিনিসটা জি জেনে স্যার। রাখো যে ইউএসডি মেথডে ফ্যাক্টর সেফটি দুইবার ইউজ করা হয়, লোড ফ্যাক্টরে এবং ম্যাটেরিয়াল প্রপার্টিতে, আর ডাব্লিউসি মেথডে অনলি একবার। বুঝা গেল? জি স্যার।